আর তুই কাপড়া ইঞ্জিনিয়ার, কাপড় বানাস। হালাল ইনকাম যদি আমাকে কেউ বলে সেটা হচ্ছে গার্মেন্টস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ পডকাস্ট ভিশনারি ভয়েসেস। আমাদের এই পডকাস্টে কিন্তু শুধুমাত্র একটি পডকাস্ট না, হতে যাচ্ছে জীবনমুখী একটা প্রোগ্রাম। আজকে আমাদের ফার্স্ট এপিসোড, স্পেশাল এপিসোড বলতে পারেন। আমাদের স্পেশাল এপিসোডে আমাদের গেস্ট একজন স্পেশালি ব্যক্তিত্ব, ভাইয়া মোহাম্মদ আল মামুন। আমরা তার মুখ থেকেই তার পরিচয় সম্পর্কে জানবো। ভাইয়া প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আলী আকবরকে ভিশনারি চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো সত্যিকার অর্থে আমার ভালো লাগছে এবং ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তো আসলে শুরু করার আগে আমি তোমাকেই একটা প্রশ্ন করছি যে তুমি এই চ্যানেলে কেন তুমি আমাকে আমন্ত্রণ জানালে? ভাইয়া, আমার যতটুকু জানা আপনার সম্পর্কে, যে আপনি আজকে আমাদের পডকাস্টের মেইন গোল হচ্ছে যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, বিশেষ করে যারা টেক্সটাইলে এখনও পড়ালেখা করছে, তারা তাদের গোল কীভাবে সেট করতে পারে। ওকে, সো আমার যতটুকু জানা যে আপনি এই ইন্ডাস্ট্রিতে 12 থেকে 14 ইয়ার্স আছেন। এক্স্যাক্টলি। সো আমার ধারণা যে আপনি সবচেয়ে বেশি উপকারে আসতে পারেন এই পডকাস্টে। আপনার মাধ্যমে যারা টেক্সটাইলে আসা আগ্রহী ভালো জানতে পারবে আর কি। ওকে, সো ভাই আমি যেটা বলবো যে আপনাকে বিশেষ করে অনেক ধন্যবাদ, আপনার বিজি শিডিউল থেকে আমাদের জন্য সময় বের করতে পারছেন। সো শুরুতে আপনার কাছে যেটা জানতে আগ্রহী যে আপনার কেরিয়ারটা কিভাবে শুরু হয়েছিল। যদি বলি, তুমি প্রথম আমাকে যেটা বলছিলা যে আমার পরিচয়টা দেওয়ার জন্য, তো পরিচয়ের আগেই আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমি আসলে এটা কিভাবে আজকের এই পজিশনে আসলাম। আমার পজিশনটা এখন বলে নিচ্ছি। আমার নাম মামুন, আমি গার্মেন্টস সেক্টরে আছি প্রায় 14 বছর হলো। আচ্ছা, তো 2009 সালে আমার এখানে যাত্রা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমি একটা প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানের নাম রেনেসান্স গ্রুপের সাউদার্ন গার্মেন্টস লিমিটেড। এটা একটা কাট টু প্যাক ফ্যাক্টরি। আচ্ছা। এবং আমাদের কম্পোজিট ইউনিট আছে। আচ্ছা। তো এই পজিশনে আমি এখন কাজ করছি। এখানে আসতে আসলে একদিনে আসা হয়নি। আচ্ছা আচ্ছা। দীর্ঘ একটা সময় প্রায় পার করে 14-15 বছর জি জি 14 বছর পার করতে হয়েছে। বাট এখানে আসার পিছনে আমি কি একদম শুরু থেকে বলতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, শুরু থেকে বললে যে একটা ছেলে যখন বড় হয় গ্রামে, আমার বেড়ে ওঠা গ্রামে, আমি সিরাজগঞ্জের বেলকুচি থানায় আমার বাড়ি। তো আমি পড়াশোনা করেছি, আমি শুরু করেছিলাম আমি মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার যাত্রা শুরু। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড? জি 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 জি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। ইন্টারেস্টিং। তো আমি এটা শুরু করার পরে তো সেখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সিরাজগঞ্জ থেকে পার করলাম। আচ্ছা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই মাদ্রাসা থেকেই? আরও ইন্টারেস্টিং, আমি এরপরে অনার্সে ভর্তি হই সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে। আচ্ছা আচ্ছা। তো ভর্তি হওয়ার পরে তো আমি এদিকে মাদ্রাসার সাইডটা আমি ছাড়তে চাই নাই আসলে। আচ্ছা। তো এর কারণে আমি সিরাজগঞ্জ আলিয়াতে আবার ভর্তি হয়ে যাই। আচ্ছা। এবং সেখান থেকে আমি ডিগ্রি অর্জন করি এবং কামিল পাস করি, যেটাকে মাস্টার্সের সমমান বলে। ওকে। তো পাশাপাশি আমি সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে মানে এই দুইটাই কি প্যারালালে চলতেছিল? প্যারালালি। একটা আবার ক্লিয়ার করি তোমাকে যে তুমি জেনে থাকবে, আগে যখন আমরা এইচএসসি পাস করার পরে অনার্সের জন্য ভর্তি হতাম, তখন প্রায় 1 বছরের মতো সময় লেগে যেত। কিন্তু এই জটটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ছিল না। আচ্ছা আচ্ছা। যার কারণে ওখানে আমি ভর্তি হয়েছি, 1 বছর আমার কম বেশি ছিল। আচ্ছা আচ্ছা। তো প্যারালালি আমি এটা করেছি। আচ্ছা। তো অনেক চ্যালেঞ্জ হয়েছে। তো এটা শেষ করার পরে আমি যখন এটা শেষ করি, মানে এট আ টাইম আপনার দুইটা ডিগ্রি হয়ে যাচ্ছে? জি জি জি। তো আমি যখন
অনার্সটা করলাম। তো অনার্স আমি যখন থার্ড ইয়ারে পড়ি, আমার কোনো একটা দুর্ঘটনায় আমি অসুস্থ হয়ে যাই। আচ্ছা তো পড়াশোনা মোটামুটি প্রায় বন্ধ হয়ে যায়। আচ্ছা তো আমার থার্ড ইয়ার পর্যন্ত মোটামুটি ফার্স্ট ক্লাস রেজাল্ট ছিল। আচ্ছা 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 তো এরপরে থার্ড ইয়ার পর্যন্ত ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকার পরেও আমার পড়াশোনা মোটামুটি বন্ধ হয়ে এরপরে আমি পরীক্ষা দেই, আমার মাস্টার্স অনার্সের রেজাল্ট একটু খারাপ হয়। আচ্ছা। তো সেকেন্ড ক্লাস আসে। আপনার অনার্সটা কোন আমি Subject এ ছিল? আমি ফিলোসফিতে অনার্স আচ্ছা, আচ্ছা, মাস্টার্স আচ্ছা। করেছিলাম। Okay. তো এইটাই একটা ইন্টারেস্টিং বিষয় যে আমি ফিলোসফিতে অনার্স মাস্টার্স করেছি, বাট সেখান থেকে আমি আবার এইচআর এ জব কিভাবে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কনভার্ট হলাম। এটা তো মূলত যারা বিবিএ এমবিএ করে আসে জি বা জি জি বিজনেস ফ্যাকাল্টি থেকে যারা হ্যাঁ। আসে তাদের জনরা আর কি, তাদের জি। সেক্টর। তো অনার্সটা যখন শেষ করলাম, শেষ করেই ইচ্ছে ছিল গভর্নমেন্টের জব করব, বিসিএস দিব, আরো কিছু করব। তো আসলে হয়ে ওঠেনি। এখানে একটা পয়েন্ট আমি বলে রাখছি, পরবর্তীতে কোশ্চেন করবে যে বিসিএস এর কথা বললেন। ওকে, ঠিক আছে, ক্যারি অন Okay. করেন। তো এরপরে অনার্স শেষ করেই আমি 2009 সালে একটা গার্মেন্টসে ঢুকে যাই। আচ্ছা তো এই পথটাও কিন্তু সহজ ছিল না। আচ্ছা আমি গার্মেন্টসে ঢোকার আগে খুবই ছোট ছোট জবের জন্য আমি ট্রাই করেছি। আমি আচ্ছা। বিভিন্ন গেটে দাঁড়িয়েছি, কোয়ালিটি ইন্সপেক্টরের জবের আচ্ছা, জন্য, আচ্ছা। একটা ওয়ার্কার জবের জন্য, আচ্ছা বিভিন্ন গেটে দাঁড়িয়েছি আচ্ছা। ফ্যাক্টরির। তো পর্যায়ক্রমে আমার যখন একটা ফ্যাক্টরিতে ফার্স্ট জব হয়, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। তো আচ্ছা। সেইটার স্যালারি অনেক কম ছিল। আচ্ছা আচ্ছা তখন 6,000 টাকা আমার স্যালারি আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। এটা তো অনেক- এটা 2009। 2009। আচ্ছা আচ্ছা, ওকে। তো এরপরে অনেকে ভাবতে পারেন যে 2009 6,000 টাকা বোধহয় অনেক কিছু, আসলে মোটেও না। তখনও 6,000 টাকা তেমন কোনো অ্যামাউন্ট ছিল না। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আমি যখন ওই জবটা শুরু করলাম, তখন আমার একটা এই এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি যে কাউকে আসলে ছোট করে দেখার বিষয় না। আচ্ছা তো আমাদের একটা টাইম কিপার ছিল। তো সেই টাইম কিপার অর্থাৎ এইচআর এর সবচেয়ে নিচুর যে আচ্ছা, লেভেলটা। টাইম কিপার মানে কি? যে কে অফিসে আগে আসছে, কে জি জি, অ্যাটেন্ডেন্স গুলো যে আচ্ছা, আচ্ছা। অ্যাটেন্ডেন্স গুলো যে মেনটেন Got it, got করে। তো ওনার সাথে ওনার কাছ থেকে আমি কিছু কাজ শিখতাম। আচ্ছা তো ওনার কাছ থেকেই কাজ শিখতে শিখতে আমার মধ্যে একটা ড্রিম চলে আসলো। হুম। তো ড্রিমটা চলে আসলো কেন? যে আমার সাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে অনেক ছেলে মেয়ে। তো যারা আমার সাথে একই সাথে, কেউ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, কেউ আচ্ছা। প্ল্যানিং আচ্ছা ডিপার্টমেন্ট, আচ্ছা বিভিন্ন অ্যাকাউন্টস, আচ্ছা, বিভিন্ন আচ্ছা। ডিপার্টমেন্টে কাজ করছে। আচ্ছা তো অ্যাডমিনের প্রাইমারি জবটা কিন্তু খুবই ছোটখাটো জব করতে হয়। আচ্ছা। হাউস কিপিং প্লাস হচ্ছে অফিস পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। আচ্ছা আচ্ছা তো আমাকে অনেকেই বলতো যে তুমি অনার্স করেছো, একটা ছেলে এরকম ছোট একটা জব করতেছো। আচ্ছা আচ্ছা তো ওই জবে মূলত আরো কম স্যালারিতে লোক কাজ করতো, আচ্ছা 4-5 হাজার টাকা আচ্ছা। স্যালারিতে। তো আমার মধ্যে আমি স্বপ্ন দেখতে শুরু করি। আচ্ছা স্বপ্নটা এরকম যে আমি এটার সাথে লেগে থাকবো, আচ্ছা এটার সাথে লেগে থাকবো এবং আমি দেখবো, শেষ পর্যন্ত আচ্ছা। দেখবো। মানে তো এটা এইচআরই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিন। এটা হচ্ছে একটা কম্বাইন জব, অ্যাডমিন, এইচআর, কমপ্লায়েন্স, আচ্ছা এরপর এইচআরডি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, আচ্ছা এই সব সিমিলার আচ্ছা জব। আচ্ছা তো আমি সেখান থেকে টার্গেট সেট করি, আমার ক্যারিয়ারে টার্গেট সেট করি যে আমি 2 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই, 3 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই, 5 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই, ওকে 10 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। Alright. আমি এটা একটা নোট করি। আচ্ছা আচ্ছা তো এভাবে কাজ করতে থাকি। এভাবে কাজ করতে করতে আমি টার্গেট নিয়ে কাজ করি যে আমি আজকে একটা ফ্যাক্টরিতে অ্যাডমিনে জব করলাম 1 বছর। তো এরপরে টার্গেট ছিল যে এইচআর এর জবটা আমি শিখব। হুম। তো আমি অন্য একটা ফ্যাক্টরিতে জব ট্রাই করলাম। আচ্ছা তো জব হয়ে গেল। আচ্ছা। তারপর আমি ট্রাই করলাম যে আপনি সেকেন্ড জবটা কোথায় ছিল যদি আমার ফার্স্ট জব ছিল, এটা ফার্স্ট জব ছিল টেকজেন গ্রুপ, রেডিয়ান্স নিটওয়ার্স। আচ্ছা আচ্ছা এরপরে আমি মিরপুরে দারুসালাম রোডে একটা গার্মেন্টস ছিল, ফ্যাক্টরির নাম ছিল ক্রিয়েটিভ শার্ট লিমিটেড। আচ্ছা আচ্ছা তো ক্রিয়েটিভ শার্টে আমি জয়েন করি। সেখান আচ্ছা। থেকে কিছু কাজ শেখার পরে আচ্ছা
আমি ওখান থেকে টার্গেট নেই যে আমি কমপ্লায়েন্সের কিছু কাজ শিখবো, ওকে ওকে যেহেতু গার্মেন্টস শিল্পে এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। তো এরপর আমি ওখান থেকে ফোর্টিস গ্রুপ, ফোর্টিস গ্রুপ, জি ফোর্টিস গ্রুপ বাংলাদেশে একটা সুনামধন্য হ্যাঁ হ্যাঁ, গ্রুপ এবং এটা ফ্যাক্টরি, গাজীপুর মোস্ট জি প্রবাবলি। গাজীপুরে। আচ্ছা তো ওখানে জয়েন করে এরপরে ওখানে আমি 1 বছর জব করি, জব করে নর্দার্ন তোশিবা গ্রুপে জয়েন করি। আচ্ছা, মানে ফোর্টিসে 1 বছর জব করে হ্যাঁ, নর্দার্নে জয়েন করেন। নর্দার্ন তোশিবা গ্রুপে জয়েন করি, নর্দার্ন মোস্ট প্রবাবলি এটা টুঙ্গির দিকে। টুঙ্গির Alright? দিকে, জি। আচ্ছা আচ্ছা, এটা কি ছিল, কম্পোজিট ছিল নাকি শুধু কম্পোজিট garments? ছিল, আচ্ছা কম্পোজিট ছিল। okay, তো যখন নর্দার্ন তোশিবাতে জব করি, আচ্ছা জব ওখানে আমি একটানা 4 বছর জব করেছি। আচ্ছা, ওইখানে মানে ওইখানে ঢুকছিলেন কোন পজিশনে? ওখানে আমি ঢুকেছিলাম সিনিয়র এক্সিকিউটিভ এবং আচ্ছা, বের আচ্ছা। হয়েছিলাম ওখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা আচ্ছা, তো একটা এর প্রমোশন হয়েছিল most জি জি probably। প্রমোশন হয়েছিল। এরপর ওখান থেকে আমি বিডি জবসের মাধ্যমে আচ্ছা ইন্টারভিউ দিয়ে আমি মাস্কো গ্রুপে জয়েন করি, আচ্ছা আচ্ছা, হেড অফ একটা ফ্যাক্টরিতে। মাস্কো গ্রুপ তো অনেক বিশাল জি ভালো জি group। জি, Alright? ওনাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে, এর মধ্যে আচ্ছা। একটা ফ্যাক্টরি মাস্কো টেক্স লিমিটেড, সেখানে আমি জয়েন করি। তো সফলতার সাথে সেখানে কাজ করি, কাজ করার পরে আসলে সেলফ ব্র্যান্ডিংটা মানুষের মুখে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এরপর হঠাৎ আমার কাছে একটা অফার আসে যে এখানে একটু ইন্টারাপ্ট করছি ভাই, হুম। যে মাস্কোতে আপনি যখন নর্দার্ন থেকে মাস্কোতে জয়েন করলেন, হুম। তখন নর্দার্নে তো বললেন আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন জি, লাস্ট, জি। ওইখানে কোন পোস্টে জয়েন করেন? ওখানে আমি ডেপুটি ম্যানেজারে জয়েন করেছিলাম আচ্ছা। এবং ওখান থেকে আমি ম্যানেজার পজিশনে আচ্ছা, এবং সিনিয়র ম্যানেজার পজিশনে ছিলাম। ওইখানে Last- আপনার কি প্রমোশন দুইটা হয়েছিল? জি 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 মানে একটা ম্যানেজার, এই ডেপুটি ম্যানেজার, জি আর একটা ম্যানেজার, ম্যানেজার। জি। আর যখন আমি সিনিয়র ম্যানেজার হব, আচ্ছা ইভালুয়েশন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমার একটা অফার আসে আচ্ছা আচ্ছা যে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এইটা অনেক বড় একটা প্রজেক্ট, আচ্ছা, আচ্ছা। যেখানে প্রায় 7,500-এর মতো লোক কাজ করে। তাহলে তো এটাও অনেক বড় তো ইন্ডাস্ট্রি জি জি জি, অনেক বড় ইন্ডাস্ট্রি, এবং ওয়েল নন ইন্ডাস্ট্রি। ওয়েল নন ইন্ডাস্ট্রি, এবং ওইখানে অনেক গুড প্র্যাকটিস আছে। আচ্ছা, তো আমি ওখানে জব করতে থাকি। এটা কি কম্পোজিট ছিল না? এটা কম্পোজিট ছিল, আচ্ছা আচ্ছা, কম্পোজিট এবং অনেক বড় ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা কি আশুলিয়ার দিকে নাকি? না, এই ফ্যাক্টরিটা হচ্ছে কালিয়াকৈর গাজীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরপর ওখান থেকে আমি আরেকটা অফার আসে। আচ্ছা এটা এরপরে কিন্তু আমার কোনো অ্যাপ্লাই করার দরকার হয় নাই। আচ্ছা, এইখানে আপনি মাস্কোতে কয় বছর ছিলেন? মাঝখানে 4 বছর। 4 বছর। জি। মাস্কোতে দুইটা প্রমোশনের পরে হুম। দেন আপনি আসেন হচ্ছে কি ফারিস্টে। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি। আচ্ছা, এইখানে তো আপনি জয়েন করার পর কত বছর পরে আরেকটা অফার আসলো? আমি 3 বছর জব করলাম। আচ্ছা জব করার পরে ভালো ছিল, অনেক ভালো আচ্ছা। ফ্যাক্টরি। এরপরে রেনেসান্স গ্রুপে, আচ্ছা আচ্ছা এখান থেকে আমার একটা অফার আসলো। আচ্ছা আচ্ছা তো অফার আসলো, ইন্টারভিউ দিলাম, আচ্ছা, তো হয়ে গেল। তো আমি যেটা বলতে চাই হুম, যে যদি কেউ লেগে থাকে আচ্ছা বা পরিশ্রম করে, আচ্ছা। সেটার ফল সে পায়। আচ্ছা, এখন যে রেনেসায় আছেন, এইখানে আপনার পোস্টটা কি আর কি? এখানে আমার পোস্টটা হচ্ছে একটু ডিফারেন্স অন্য জায়গার আচ্ছা থেকে। আচ্ছা ডিফারেন্স হচ্ছে আমি তো দীর্ঘ সময় অ্যাডমিন, এইচআর, কমপ্লায়েন্স হ্যাঁ। এগুলো নিয়ে কাজ করলাম। তো এখানেও অ্যাডমিন, এইচআর, কমপ্লায়েন্স একটা ডিপার্টমেন্ট, বাট এখানে আমার রোলটা একটু ভিন্ন। আচ্ছা রোলটা কেমন? স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার। আচ্ছা 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 আচ্ছা, তো এটা এক্সপ্লেইন করুন বিষয়টা। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক এইচআর যেটা বলে। আচ্ছা তো ট্র্যাডিশনাল এইচআরে মূলত অ্যাটেন্ডেন্স, স্যালারি, আচ্ছা, এরপরে অডিট এগুলো। অডিট, বিভিন্ন এই সমস্ত বিষয় নিয়ে কাজ হয়। বাট স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স যেটা, এইটা হচ্ছে বিজনেসের সাথে মূলত অ্যালাইন। আচ্ছা অর্থাৎ আচ্ছা আচ্ছা এইখানেই হচ্ছে তোমার এই পয়েন্টগুলো, আচ্ছা। যে তুমি যে আমাকে এখানে আমন্ত্রণ করেছো, তো এটার সাথে আমি কি অ্যালাইন। তো এটা হচ্ছে এইচআর প্লাস প্রতিষ্ঠানের গোল, এইটার মধ্যে ইন্টিগ্রেট করে স্ট্র্যাটেজিক ও হিউম্যান রিসোর্স এইটা। আচ্ছা তো আমি এখানে শুধুমাত্র যে শুধু এইচআর এর রোলগুলো প্লে করি এরকম না,
তো এইখানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যখন জয়েন করে বা একটা প্রতিষ্ঠানে দুই ধরনের এমপ্লয়ি থাকে। তো দুই ধরনের এমপ্লয়ির মধ্যে একটা হচ্ছে অধিকাংশ শ্রমিক, ওয়ার্কার যদি বলা যায় যে 80% শ্রমিক থাকে, আচ্ছা আর 20% থাকে এখানে স্টাফ বা ম্যানেজমেন্ট হুম। লেভেলের। তো এইখানে একটা সময় ছিল যে আহ, অল্প শিক্ষিত লোকজন এখানে আসতো। তো এখন কিন্তু সেই সময়টা আর নাই। আচ্ছা এখন সময়টা কি, এইটার জন্য একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আচ্ছা। একটা কলেজ হয়ে গেছে আচ্ছা। টেক্সটাইলের জন্য, হ্যাঁ বুটেক্স। এরপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বুটিক্সের আন্ডারে টেক্সটাইল। তো দেখা গেছে 60টার মতো কলেজ আছে। হ্যাঁ তারপরে আমাদের জানা অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও আছে। হ্যাঁ 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 আপনি হয়তো জানেন যে এখানে হুম। টেক্সটাইল প্রোগ্রামগুলো অফার করছে। জি জি, Okay. যেরকম বিওবিটি একটা হ্যাঁ হ্যাঁ একটা প্রতিষ্ঠান আছে, আচ্ছা। প্রায় অলমোস্ট প্রায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেই আচ্ছা টেক্সটাইল পড়ানো হয়। আচ্ছা আচ্ছা তো একটা সন্তানকে আগে মানুষ স্বপ্ন দেখতো ডাক্তার বানাবে, হ্যাঁ ইঞ্জিনিয়ার বানাবে, হ্যাঁ বড় বড় স্বপ্ন ছিল। হ্যাঁ তো যারা খুব ভালো রেজাল্ট করে হ্যাঁ এরাই টেক্সটাইলে ভর্তি হয়। আচ্ছা ওকে। এই সিনারিওটা কি আগেও ছিল নাকি এই এই recent? সিনারিটা আস্তে আস্তে তৈরি হয়েছে, আচ্ছা, ধীরে আচ্ছা। ধীরে এটা তৈরি আচ্ছা, হয়েছে। ওকে তো এখন গার্মেন্টসের যে ম্যানেজমেন্ট লেভেলের যে লোকগুলো আছে অধিকাংশ টেকনিক্যাল পড়াশোনা করা আচ্ছা এই দিক থেকে আসে। মানে টেক্সটাইল থেকে আসে জি। আর কি। তো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যারা এইচআর বিজনেসের সাথে অ্যালাইন, এইটা করতে গেলে আমাদেরকে আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে বা যারা এই সেক্টরে ঢুকছে হুম। তাদের আসলে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। যদি তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে না পারি, যদি দুইটার সমন্বয় ঘটাতে না পারি, যদি ঠিক আগের মতো থাকে, হ্যাঁ যে আগে কিরকম থাকতো, যে আগে হচ্ছে যে শুধু অ্যাটেন্ডেন্স দিবে, আচ্ছা। ডিসিপ্লিনারি অ্যাকশন নিবে, আচ্ছা কিন্তু এখন না। একটা কোম্পানির গোল কি, আচ্ছা আমি যদি বলি একটা কোম্পানির তো গোল থাকে, হ্যাঁ আমি যে কোম্পানিতে আছি, যদি তার গোল হয় যে এশিয়া জোনের মধ্যে আমি নাম্বার 1 ফ্যাক্টরি হব, আচ্ছা কিসের মাধ্যমে হব? কোয়ালিটিফুল প্রোডাক্টের মাধ্যমে। exactly. এটা তৈরি করে দিবে কারা? এরপরে একটা কোলাবোরেশনের মাধ্যমে ব্র্যান্ডের সাথে, কাস্টমারের সাথে, সেইটা কারা তৈরি করবে? এই লোকগুলাকে কে শিক্ষা দিবে? এই আচ্ছা। লোকগুলার যে সমস্যা, ডে বাই ডে যে প্রবলেমগুলো সে ফেস করছে হুম। কাজে ঢুকে, তার এনভায়রনমেন্টটা কে তৈরি করে দিবে? তো এই রোলটাই আমি এই প্রতিষ্ঠানে আচ্ছা আচ্ছা ওকে করছি। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা এখন এখানে আমার কিছু কোশ্চেন আছে বলো। যে আপনি বারবার বলছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন যারা, হুম। ওকে, সো তারা এই সাইডে কেরিয়ার কেন করবে? ওকে, মানে গার্মেন্ট সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন হবে, কেন এই দিকে আসবে? কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কথাটা বলছো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। কারণ এই সময় সে পারতো হুম। অন্য কিছুতে পড়াশোনা করতে, কেন এখানে আসবে? হ্যাঁ তুমি আসলে আশ্চর্য হবে হুম। যে তুমি জানো যে বাংলাদেশে প্রায় 40 লাখের মতো লোক গার্মেন্টস সেক্টরে কাজ করে। আচ্ছা আচ্ছা 40 লক্ষ জি, মানে ইনক্লুডিং ওয়ার্কার? ওয়ার্কার। আচ্ছা এর সাথে স্টেক হোল্ডার কারা আছে? আচ্ছা এর সাথে এলাকা, মহল্লা, দোকান, হুম। আরো বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে আচ্ছা। এটার সাথে জড়িত। এক্স্যাক্টলি। তো যদি এটার সাথে 40 লক্ষ লোক জড়িত থাকে, 84% যদি ইনকাম এটা থেকে বাংলাদেশে এসে থাকে, এটাকে আমরা কেন অবহেলা করব? আচ্ছা আচ্ছা রাইট 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 হ্যাঁ, রাইট। পাশাপাশি হলো এটা আমার এক্সপেরিয়েন্স হ্যাঁ যে একমাত্র গার্মেন্টসই এমন একটা প্রতিষ্ঠান যেখানে পারফরমেন্স বেস আচ্ছা একজন মানুষের ইভালুয়েশন হয়। আচ্ছা 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 এখানে তার ইভালুয়েশনের জন্য কাউকে বলতে হয় না, তার পার্সোনাল ইফিসিয়েন্সির মাধ্যমে আচ্ছা। সে এগিয়ে যায়। আচ্ছা এটা হলো একটা, সে চাকরি জীবনে ক্যারিয়ার করতে পারবে হুম। টেক্সটাইলে পড়াশোনা করে, হুম। প্রথম। হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে সে রাষ্ট্রের জন্য কিছু করতে পারবে। হ্যাঁ অফকোর্স
তার যদি ইনকাম ভালো হয়। এরপর হলো রাষ্ট্রের জন্য তো বেসিক্যালি অলরেডি করছে, কারণ করছে। আমাদের ফরেন কারেন্সি যেটা আসে সেটা তো দেখা গেছে যে মেজরিটি আসে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টের মাধ্যমে। ইয়েস ইয়েস অলরেডি তার কন্ট্রিবিউশন কিন্তু আছেই। হুম। ওকে, এর পাশাপাশি হলো তুমি যদি তারপরের পয়েন্টে আসো যে এইখান থেকে কিন্তু উদ্যোক্তা হওয়ার একটা সুযোগ আছে। আচ্ছা আচ্ছা। তুমি যদি মনে করো যে এখান থেকে কেউ ইচ্ছা করলো চাকরি করবে, হুম। চাকরি করে সর্বোচ্চ ইনকাম সে এখান থেকে করতে পারবে সেই অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে। অ্যামাউন্টটা কেমন হতে পারে? আমার দেখা আচ্ছা, এই 10 বছরের মধ্যে 10 হ্যাঁ। 10 থেকে 14 বছর হ্যাঁ এর মধ্যেই, যদি নন টেকের কথা বলি, হ্যাঁ মানে টেক্সটাইলে পড়াশোনা করে হ্যাঁ। নাই, এরকম লোক আমি দেখেছি হ্যাঁ। যে এসএসসি পাস, হুম। ইন্টারমিডিয়েট পাস, সে অপারেটর থেকে জব শুরু করেছে। অপারেটর? জি, অপারেটর। আচ্ছা সে জিএম পর্যন্ত হয়েছে আচ্ছা। এবং সে এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেল পর্যন্ত অনেক ফ্যাক্টরিতে, অনেক গ্রুপে সে চলে গেছে। এবং তার স্যালারি রেঞ্জ যদি বলি, একটা অপারেটর তখন কত ছিল? 900 টাকা স্যালারি ছিল হ্যাঁ। ওই সময়। হ্যাঁ। এখন 1300 টাকা, 1350, এই 13,000 টাকা, 13,500 টাকা হ্যাঁ, স্যালারি। অপারেটর। বাট সেই জিএম সাহেব 10, 12, 15 লাখ টাকা স্যালারি নিচ্ছে। মানে 10, 12, 15 লক্ষ টাকা স্যালারি নিচ্ছে। এটা ইমাজিন না? মানে কি মনে করে এটা এটা কি একদম রেয়ার কেস নাকি? এইটা গার্মেন্টসে মানে অ্যাকচুয়াল সিনারি। আচ্ছা। এটা অসংখ্য এক্সাম্পল আছে এটার। আচ্ছা আচ্ছা। এটা যদি আমি নন টেকের বলি, হ্যাঁ এবার টেকনিক্যালের বিষয়টা আসে। হ্যাঁ, টেকনিক্যাল মানে যারা যারা টেক্সটাইল টেক্সটাইলে পড়াশোনা করছে, হ্যাঁ, হ্যাঁ। এদের কিন্তু এতটা সময় লাগে না। আচ্ছা আচ্ছা। ওকে, এটা মানে তুমি শুনলে আশ্চর্য আপনি হবে। যেটা বললেন যে অপারেটর থেকে জেনারেল ম্যানেজার, ওকে, কিংবা এক্সিকিউটিভ ডিরেক্টর, হ্যাঁ, তার সময়কাল কত ছিল এই ক্যারিয়ারটা করতে? এইটা 15 থেকে 20 বছর সময় আচ্ছা ছিল। আচ্ছা, মানে নন টেক তখন তো হ্যাঁ। আমাদের এত কিছু অ্যাডভান্স ছিল না। না। তাহলে এবার টেক যে এটা হ্যাঁ। শোনো তুমি, হ্যাঁ। এইটার কিন্তু এতটা সময় লাগে না। আচ্ছা এইটার সময়টা খুবই কম। তোমার আমি এরকম দেখেছি, আমার সাথে আছে, 5 বছরের ক্যারিয়ারে হ্যাঁ। সে এজিএম লেভেলে জব করে। 5 বছর ক্যারিয়ারে? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এটার বিভিন্ন ক্ষেত্র আছে, হুম। তুমি সেটা পরবর্তীতে কোশ্চেন করলে হয়তো আমি বলতে পারবো। আচ্ছা 5 বছরে সে এজিএম হয়েছে, আচ্ছা কারণ তার টার্গেট ছিল। আচ্ছা। একজন এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং, হ্যাঁ। সে 10 বছরের ব্যবধানে হুম। সিও হয়ে গেছে, চিফ CEO? অপারেটিং অফিসার একটা গ্রুপের, মানে উইদিন 10 ইয়ার্স? উইদিন 10 ইয়ার্স। আচ্ছা, তারা তো টেকনিক্যাল পারসন, জি। কেউ এজিএম হলো, কেউ সিইও হলো। হ্যাঁ। ওকে, তো আপনি বলছেন 5 ইয়ার্সের মাঝে এজিএম হয়ে যাচ্ছে। জি। তো তারা টেকনিক্যাল পারসন, তো জি। তাদের কিছু যদি মনে না করেন, তাদের স্যালারি রেঞ্জটা কেমন হয়? আমি বারবার স্যালারির কথা কেন বলছি যে একটু মোটিভেশনের জন্য আচ্ছা, যারা এই আচ্ছা। সেক্টরে আসবে। আচ্ছা। অলরাইট। স্যালারিটা আসলে ফ্যাক্ট না। হ্যাঁ। আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। আজ থেকে ঠিক 14 বছর আগে আচ্ছা আমি যখন জব নিয়েছিলাম, আমি যখন একটা গেটে দাঁড়িয়েছিলাম যে আমার জব লাগবে, বলেছিল তোমার পড়াশোনা কি? আচ্ছা বলছিলাম যে আমি অনার্স কমপ্লিট করছি। বলছে তোমার সার্টিফিকেটটা 2 বছরের জন্য তুমি রেখে দাও, আচ্ছা 2 বছর পরে এই সার্টিফিকেট তোমাকে উপরে নিয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। মানে শুরুতে শেখার সময়টা, জি জি জি, শেখাটা জরুরি। লার্নিং এর তো একটা সময় দিতে হবে। হ্যাঁ তো যখন গ্রাজুয়েশন শেষ করে একটা ছেলে জবে আসে, এমটিওতে জয়েন করে, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, তো বেতন এক একটা ফ্যাক্টরিতে এক এক রকম দেয়। 18, 20, 25, 30, 35 এরকমও আছে, তোমরা খোঁজ দিলে জানতে পারবা। বাট ম্যানেজমেন্ট ট্রেনিং আসলে সিস্টেমটা কি? তুমি ম্যানেজমেন্ট ট্রেনিংতে একটা জায়গায় একটা টেক্সটাইলের একটা ছেলে জয়েন করলো, সে কি করবে? তাকে একটা শিডিউল করে দেওয়া হবে, সে 3 মাস ফ্লোর ভিজিট করবে, ফ্লোরের প্রত্যেকটা অর্গানোগ্রাম, প্রত্যেকটা জিনিস সে শিখবে,
3 মাস পর একটা ইভালুয়েশন হবে, হওয়ার পরে সে যদি টিকে যায় তাকে সেখান থেকে আরও 3 মাস এক্সটেন্ড করা হবে, এরপরে তাকে একটা এরিয়াতে জব দেওয়া হবে, সে কোনটায় পারদর্শী ছিল। জব দেওয়ার পরে তার যদি টার্গেট থাকে যে আমি 1 বছরের মধ্যে কি হব, 2 বছরের মধ্যে কি হব, 3 বছরের মধ্যে কি হব, তাহলে তার ভিতরে তো সে যেহেতু টেক্সটাইল গ্রাজুয়েশন করেছে, তার মধ্যে কিন্তু অবশ্যই নলেজ অবশ্যই আছে এবং সে ভালো একজন স্টুডেন্ট। এখন দরকার ইচ্ছা। তার ইচ্ছাটা যদি থাকে এবং ইচ্ছা বাস্তবায়নের জন্য যদি তার পরিকল্পনা থাকে, তাহলে আমি মনে করি উইথিন 2 ইয়ার্সের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2 ইয়ার্সের মাঝে, মানে প্রথমে এমটিও, হ্যাঁ, এক্সিকিউটিভ, হ্যাঁ, সিনিয়র এক্সিকিউটিভ, অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা, তার পারফরমেন্সের উপরে ভিত্তি করে। কোনো কোম্পানি, তুমি কি বিশ্বাস করো যে কোনো কোম্পানি একটা লোককে এমনি প্রমোশন দিয়ে থাকে? না না না, তার পারফরম্যান্স কোয়ালিটি। ইয়েস। এবং একটা লোক শুধুমাত্র কি জবে বেশি দিন থাকলেই তার প্রমোশন হবে এরকম না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি স্যালারির কথাটা বললা, এইভাবে অগ্রগতি হয়। আচ্ছা 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 আচ্ছা, এবং একটা সময় সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারে। আচ্ছা, আর বিজনেসের কথা যেটা বললাম, গার্মেন্টস থেকে অনেক ধরনের বিজনেস করার মতো জায়গা আছে। তো যে বিজনেস করতে চায় তাকে তো আগে একটা জায়গায় শিখতে হবে। এক্স্যাক্টলি। তো স্টার্টিং একজন কেউ করে, পরিকল্পনা নেই বিজনেস করার, একটা সময় বিজনেস করে। এরকম অসংখ্য উদাহরণ আছে যে টেক্সটাইলে পড়াশোনা করার পরে মার্চেন্ডাইজিং, প্ল্যানিং, প্রোডাকশন, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, করার পরে সে কোনো না কোনোভাবে সে বিজনেস দাঁড় করিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অতএব আমি মনে করি যে একজন টেক্সটাইল গ্রাজুয়েট সে চাকরি করলে চাকরি করতে পারবে, ব্যবসা করলে ব্যবসা করতে পারবে। কিন্তু এবং ব্যবসাটা মনে হয় একটা পিরিয়ড পরে, একটা লার্নিং এর পরে। জি, এবং এটা আমি বাংলাদেশেই দেখি। আচ্ছা, মানে এইটার জন্য যে বাহিরে হয়তো অনেক স্কোপ থাকতে পারে, কিন্তু বাংলাদেশে যে স্কোপ আছে এটা তো আমি চোখের সামনে দেখছি। আচ্ছা আচ্ছা। তুমি এখন দেখো না, গার্মেন্টসে তুমি দেখো, গার্মেন্টস টেক্সটাইলগুলো দেখো, কারা নেতৃত্ব দিচ্ছে। একটা সময় নেতৃত্ব দিত কারা? এসএসসি পাস, সাধারণ লোকজন নেতৃত্ব দিত। এখন বিভিন্ন টুলস আছে, টুলস আছে, বিভিন্ন টুলস আছে, এইগুলা কারা ব্যবহার করতে পারবে? টেকনিক্যাল পারসন যারা এক্সাক্ট। তো এই লোকগুলাই কিন্তু আচ্ছা লিড দিচ্ছে। ডাইং ইন্ডাস্ট্রিগুলো, নিডিং ইন্ডাস্ট্রিগুলো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি লিড দিচ্ছে কারা? এই টেক্সটাইলের ছেলেমেয়েরা। অনেকে ধারণা করে কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে এইটাতে কি কি শিখে আসে তারা। এখন আপনাদের বোধহয় যে ডাইং আছে, তারপরে আপনার স্পিনিং আছে, ওকে, নিটিং আছে, এগুলাতেও ইঞ্জিনিয়ারিং অনেক ব্যাপার স্যাপার কাজ করে। যেমন ডাইংয়ে কিন্তু রেগুলার কেমিক্যাল ইউজ করা হয়, সো এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার লেভেলের কিন্তু নলেজটা থাকতে হয়। তো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ওয়েট প্রসেসিং যাদের মেজর থাকে তারা কিন্তু এগুলোই শিখে আসে। মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এখনো অনেকেরই ভুল অনেক রকম ধারণা আছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে হয়তো শুধু সেলাই মেশিন, সুই সুতো, এরকম মিসকনসেপশন কিন্তু কাজ করে। আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। আমার একজন ইডি স্যার ছিলেন, হ্যাঁ, তো ওনার ভাতিজা হবে, সে বাড়ির ঠাকুরগাড়ির দিকে। তো ওই ছেলে ঈদের সময় বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে ওর দাদি জিজ্ঞেস করছে যে তুমি কি পড়াশোনা করো? বলে আমি টেক্সটাইলে পড়ি। বলে আরে টেক্সটাইল কি, বাংলায় বল। তো বলতেছে কাপড়। আরে তুই কাপড়া ইঞ্জিনিয়ার, কাপড় বানাস। আচ্ছা, সো এরকম ভুল ধারণা, তো এরকম ভুল ধারণা ছিল, কিন্তু আচ্ছা, সো এরকম ভুল ধারণা, তো এরকম ভুল ধারণা ছিল, কিন্তু এখন কি আসলে সেটা আছে? এখন কিছুটা কমেছে, আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন আর কি। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দেই। হ্যাঁ,
সেটা 2010 অথবা 11-র মাঝামাঝি। আমি তো অনার্স পরীক্ষা দিয়ে আসি, চাকরিরত অবস্থায় মাস্টার্স করি। তো এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে প্রয়োজনে এমবিএটা করে নিই, এইচআরের উপরে এমবিএ করে নিই। তো আমি যখন মাস্টার্স ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আপনার মাস্টার্সটা ছিল কি আর কি ব্যাচেলর ছিল ফিলোসফিতে? মাস্টার্স অফ ফিলোসফি ছিল, জি। দেন তারপরে আপনি আবার এমবিএ করেছেন? এমবিএ করেছি, এরপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা মূলত আপনার ক্যারিয়ার শুরু হবার পরে করেছেন? পরে করেছি, সবগুলোই পরে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আমি যখন সিরাজগঞ্জ কলেজে মাস্টার্সের ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য যাই, তো সেমিনারে বসেছি, বসার পরে আমার ওখানে সব বন্ধুরাই আসছে। কেউ অনার্স পাস করে গভর্নমেন্টের জবে ঢুকে গেছে, কেউ প্রাইভেট জবে আছে। তো আমার একটা ক্লাসমেট, তো আমাকে একটা মেয়ে, সে বলছে, মামুন তুমি কি করো? আচ্ছা। তো আমি আমার ক্লাসের কিন্তু ফার্স্ট বয় ছিলাম শুরুর দিকে। আচ্ছা। তো আমাকে বলছে যে, মামুন তুমি এখন কি করছো? তো বললাম আমি একটা গার্মেন্টসে চাকরি করি। বলে গার্মেন্টস? মানে তখন মনে হলো যে আসলে গার্মেন্টস বলতে মনে হয় এটা কি আসলে একটা জিনিস। আচ্ছা, গার্মেন্টস বলতে তারা ভাবে যে হয়তো যারা ওয়ার্কার, কারণ চাকরি করে। ওকে, আমি এই জায়গায় তোমাকে একটু থামাই দিই। গার্মেন্টসে সবচেয়ে হালাল ইনকাম যদি আমাকে কেউ বলে, সেটা হচ্ছে গার্মেন্টসে। তুমি বলতে পারো কেন? সেকেন্ডের হিসাব করা হয় গার্মেন্টসে। আচ্ছা আচ্ছা। একটা ওয়ার্কার সকালে অফিসে আসে, সে কন্টিনিউ ডিউটি করে, তার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হয়। তার ইফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য, এসএমবি ক্যালকুলেশনের জন্য প্রত্যেকটা সেকেন্ডের তার হিসাব দিতে হয়। তার মোশন স্টাডি করা হয়, মানে একটা সেকেন্ড তার ব্যয় করার অপশন নাই। তাহলে একটা ওয়ার্কার, আমরা ওয়ার্কারকে আসলে ওয়ার্কার বলি না, আমরা বলি বিজনেস পার্টনার। আচ্ছা 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 আচ্ছা। ও আছে বলে আজকে আমি এই, কারণ মেইন এলিমেন্ট তো তারাই। জি জি জি, তারাই হচ্ছে মূল মানুষ যারা মেইন প্রোডাকশনের কাজ কিন্তু করে। ওকে, সো এই তো। সো আরেকটা যেটা কথা, যেটা বলতেছিলাম, যে এই যে আপনি একটা কথা বললেন যে 5 ইয়ার্সের মাঝে এজিএম হয়ে গেল। হ্যাঁ, সো এটার 5 ইয়ার্স আপনার ক্যারিয়ার তো দীর্ঘদিনের, 12-13 বছর আপনার ক্যারিয়ার। সো আপনার অ্যামাউন্টটাও অনেক হাই, কিন্তু ধরেন যারা 5 ইয়ার্সের মাঝে এজিএম হয়ে যাচ্ছে, ওকে, তাদের স্যালারিটা কেমন হতে পারে? জাস্ট অ্যামাউন্টটা, মানে কিছু যদি মনে না করেন। ওকে, 2-3 বছরে 2-3, মানে 5 ইয়ার্সে 2-3 লাখ। 2-3 লাখ? ইয়েস, 5 ইয়ার ক্যারিয়ার, যদি সে তার ক্যাপাসিটি অর্জন করতে পারে। আচ্ছা, এটা কি রেয়ার গেস নাকি এইরকম এক্সাম্পল অহরহ? মানে আমার দেখা, এটা মানে অহরহই বলা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কিন্তু যারা গ্রাজুয়েশন করেছে, আচ্ছা, এবং যারা ক্যারিয়ারটাকে প্ল্যান করে সাজিয়েছে, তাদের ক্ষেত্রে সম্ভব। আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ অফিসে যাব আসবো পসিবল না। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে বললেন 5 or 6 ইয়ার্স ক্যারিয়ারে 2-3 লাখ টাকা স্যালারি, মানে এইটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো সেক্টরে কিন্তু এটা চিন্তার বাইরে, এটা সম্ভব না। এখন আপনি কি বলবেন যে খুব রিসেন্ট হয়তো ছেলেপেলেদের মাঝে বিসিএস এর প্রতি কিছুটা ঝোঁক কমেছে, বিশেষ করে আমার দেখা যারা টেক্সটাইল নিয়ে ভাবে, টেক্সটাইলে পড়ালেখা করছে, তাদের দিক থেকে বিসিএস এর প্রতি ঝোঁকটা কম, তারা এদিকে ক্যারিয়ার করতে চায়। ওকে, হয়তো বা এই যে অ্যামাউন্টের জন্য। ওকে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে সরকারি চাকরির পিছে ছোটাটা বেটার, নাকি এরকম কোনো ইন্ডাস্ট্রি বেসড ক্যারিয়ার করাটা বেটার এখন এসে? এই জায়গায় যদি আমি বলি, ঠিক আছে, হ্যাঁ, তো তুমি যেটা বললা
যে আসলে কোনটার পিছনে ছুটবো। বিষয়টা হলো তুমি নিজেকে কি হিসেবে ক্রিয়েট করতে চাও। আচ্ছা আমরা পৃথিবীতে আসছি, আমি পড়াশোনা করব, সরকারি একটা চাকরি করব বা বেসরকারি একটা চাকরি করব, নিজে কিছু ভালো খাবো, কিছু ব্যাংক ব্যালেন্স করব, 2টা ফ্ল্যাট করব, আচ্ছা এটার মধ্যে কি সব? না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের সেবা করার জন্যই। আচ্ছা এখন তুমি আমি আসছি, আমি এমন একটা ক্যারিয়ার করতে চাই বা এমন একটা ক্যারিয়ার গড়া উচিত যেখান থেকে মানুষের জন্য কিছু করা যায়। আচ্ছা আচ্ছা তো এখানে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হইতে পারে। আমি সবাইকে সম্মান করি, যার যার জায়গায় শেষে ঠিক আছে, বাট শুধু নিজে খেলেই তো হবে না। আমার কমিউনিটি আছে, আচ্ছা আমার সমাজ আছে, সবাইকে নিয়ে আমার চলতে হবে। জি। ফ্ল্যাট বাড়ি করা এগুলাই সব কিছু না। চাকরি শেষ করে একটা পেনশন পাবো, সেটা দিয়ে বসে বসে খাবো, এই ধরনের চিন্তা করা। আচ্ছা আমি বলবো যে আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রোডাক্টিভ। আচ্ছা আমার যে টাকাটা আসতেছে সেই টাকাটা আসবে, সেই টাকা দিয়ে টাকা বের হবে, পাশাপাশি আচ্ছা, আচ্ছা। মানুষের জন্য কিছু করতে হবে, আচ্ছা আচ্ছা সিএসআর অ্যাক্টিভিটিস কিছু করতে হবে। তো এমন কিছু আছে যে আমার আজকের এই পডকাস্ট থেকে একটা কথা একজনের মনে লাগতে পারে, সেখান থেকে তার সে মোটিভেটেড হতে পারে, হ্যাঁ। সে চেঞ্জ হতে পারে। তো এই জায়গা থেকে আমি মনে করব যে টেক্সটাইল গ্র্যাজুয়েটদের গার্মেন্টসে তারা তো পড়াশোনা করছে এটার উপরে, হ্যাঁ যে যেটার উপর পড়াশোনা করছে সেটার উপরে তো তাকে কিছু করা উচিত। হ্যাঁ তো পড়াশোনা করলো টেক্সটাইলে, বাট সে প্রথমে গিয়ে চাকরি যাচ্ছে যে 50,000 টাকা বেতন হইতে হবে। তো আমি কি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমার একজন বস ছিলেন, পুষ্পকুমার রাজাপাংশা, আচ্ছা শ্রীলঙ্কান। আচ্ছা তো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আচ্ছা, আপনাদের লোকজন এত সফল হয়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আসলে বড় বড় পোস্ট পায়, হ্যাঁ তো সে বলছিল যোগ্যতা ছাড়া কি তোমার বাংলাদেশে আমাদেরকে পোস্ট দাও? আমাদের কি যোগ্যতা নাই? তো বললাম সেই যোগ্যতাটা কি? বলে দেখো, আমার দেশ থেকে টেক্সটাইলে পড়াশোনা করে একটা ছেলে যদি এখানে আসে, সে 2 বছরের মধ্যে তাকে আমরা একটা প্রতিষ্ঠানে 2 লাখ টাকা 3 লাখ টাকা স্যালারিতে জব দিয়ে দিই। হ্যাঁ কেন তোমরা জানো? যে কেন? তোমার দেশের ছেলে গ্র্যাজুয়েশন পাস করছে, যদি বলা হয় একটা ইংলিশে অ্যাপ্লিকেশন লেখো, সে লিখতে পারে না। আচ্ছা যদি বলা যায় ইংলিশে না, তুমি বাংলায় একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, তুমি যে জবটার জন্য আসছে সেটা সে লিখতে পারে না। আচ্ছা আর একটা কি বলে, চাকরি দেওয়ার সাথে সাথে আমি যে অফিসে যাব, আমার কি বসার টেবিল আছে, বসার চেয়ার আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা। অফিস টাইম কয়টা থেকে কয়টা হবে? 8টা 5টা অফিস হবে। তো আসলে একজন মানুষ লাইফের যে সময়গুলো, এগুলা কেন এত অপচয় করবে? আচ্ছা। আমার লাইফের যে সময়টা, সেটা তো কিছু সময়ের সমষ্টি। তুমি যদি চিন্তা করো কত বছর, 50 60 70 80, সেটা মিনিটে কনভার্ট করো, সেকেন্ডে কনভার্ট করো, কত হবে? সেই সময়টা কি তুমি আস্তে 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 শেষ করে দিবে? সেটা তো শেষ করে দিবে না। তো আমাদের দেশের যারা আছে তাদেরকে কি করতে হবে? আসলে তাদেরকে ওই বাউন্ডারির মধ্য থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা টাইম লিমিট, কত টাইম হবে, আমি চেয়ার পাবো কিনা, এই সব জায়গায় কিন্তু ওই শ্রীলঙ্কান যারা আসে এরা কিন্তু ওটাকে কনসিডার করে। আচ্ছা এখানে আপনি বলেন টাইম লিমিটের যে কথাটা, এইটা তো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। কারণ আমরা যারা জব করবে, যারা বা আমরা যারা কর্ম করি অন্যের আন্ডারে, আমাদের লাইফটা শুধুমাত্র লিড করার জন্য, তাই তো? এখন আমরা যদি কোনো লিমিটলেস টাইম আমরা কর্পোরেটে দিয়ে দিই বা অফিসে দিয়ে দিই, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনটা আর কেমন স্পেন্ড করলাম তাহলে, যে অফিস ডিউরেশনটা অনেক বেশি হয়ে থাকে। আমি এটা যদি বলি যে এইটা ডিপেন্ড করবে তোমার উপরে। আচ্ছা তুমি তোমার জবটা কিভাবে এনজয় করবা। আচ্ছা তুমি বললা না যে একটা টাইম পরে আমি রিল্যাক্সে যাব কিনা হ্যাঁ। বা কমফোর্ট জোনে যাব কিনা,
একটা সময় আসবে তোমার অফিসে বসে থাকবা, সবাই কাজ করবে, তোমার কাজ থাকবে না। আচ্ছা তুমি যখন লিড দিবা, আচ্ছা 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 প্রথমে তো তোমাকে কাজ করতে হবে। আচ্ছা, তার মানে এই যে আপনি টাইমের কথাটা যেটা বললেন যে লিমিটেড টাইম আমরা চিন্তা ভাবনা না রাখি যে সকাল 8টা টু 5টা অফিস, তাই তো? এটা হচ্ছে লার্নিং এর সময়, জি, মানে একটা ছোট আর কি ইনিশিয়াল টাইমটা এরকম থিঙ্কিং থাকতে হবে, তাই তো? জি। আচ্ছা আর এইখানে যদি আমি বলি যে দেখো, টাইমের যে বিষয়টা বলছো, তুমি যখন লিডার হয়ে যাবে, আচ্ছা একটা পজিশনে চলে আসবে, তখন কিন্তু তোমার এই কায়িক পরিশ্রমটা থাকবে না। আচ্ছা, কিন্তু তোমার তখন খেলাটা হবে কিন্তু মাথায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা তুমি যদি দেখো কোনো কিছু সহজ করে পাওয়া, এটা আসলে সাস্টেইন করে না। এক্স্যাক্টলি। সহজ করে যেটা পাওয়া যায়, তুমি এরকম চিন্তা করো যে তুমি 1 টাকা ইনভেস্ট করতেছো, তুমি 1 টাকায় চাচ্ছ, আচ্ছা, মানে তুমি চাচ্ছ 1 টাকা থেকে 2 টাকা হোক। হ্যাঁ, এটা কি আসলে সাস্টেইন করে? না না না, একটা সময় পর করে না। তো এখান থেকে আমাদের এটাই বলার যে যারা জীবন কেবল শুরু করবে, তাদেরকে কমফোর্ট জোন ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা কমফোর্ট জোনের থেকে তুমি 2টা জিনিস চাইবা, সেটা হবে না। আচ্ছা তুমি যদি একটা পানির বোতল নাও, দেখবা কিছু অংশ খালি, তুমি বোতলটা উল্টা করে ধরো, আবার আর একটা অংশ খালি। আচ্ছা তো তোমার লাইফে তুমি সুখ চাইবা, পরিশ্রম করবা না, এটা হবে না। আচ্ছা আচ্ছা করে। আচ্ছা, সো এটা সবারই একটা ধারণা থাকে যে গার্মেন্টসের চাকরি তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটু পরিশ্রমের চাকরি, দেখা যায় যে সকালে অফিস যাচ্ছি, বের হওয়ার কোনো নির্ধারিত সময় নেই। এই কনসেপ্টটা, এই ধারণাটা সবারই আছে। ওকে, সো আপনি যেটা বললেন এটাই স্বাভাবিক। আচ্ছা, এইখানে আমি একটু অ্যাড করি তোমার সাথে। এখন কিন্তু রিমোট জবও আছে। আচ্ছা, তোমার স্কিল আছে, হ্যাঁ, তোমাকে বিভিন্ন কোম্পানি কিনবে, আচ্ছা তুমি তাদের কিছু কাজ করে দিবে, ঘরে বসেই তুমি করে দিতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এইটা তো দেখা গেছে এখনও ট্রেডিশনাল যে জবগুলো আছে এগুলার বাইরে আর কি, এগুলা হচ্ছে। ওকে, এটা ফিউচারে হয়তো বা হবে আর কি। ওকে, এখন যে কথাটা বলবো যে আপনি তো এইচআর অ্যাডমিনে আছেন, রিক্রুটমেন্ট তো আপনার মাধ্যমে হয়ে থাকে। আপনি নানা রকম ফ্রেশার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের ইন্টারভিউ নিয়ে থাকেন। ওকে, সো তাদের জন্য আপনার কি সাজেশন যে তারা ধরেন ইউনিভার্সিটি থাকাকালীন 3rd ইয়ার 4th ইয়ারে আছে কিংবা ইন্টার্নশিপে আছে, তো তারা নিজেকে কীভাবে বিল্ড করলে আপনার মতো যারা অ্যাডমিনে এইচআরে যারা আছে তাদেরকে ইমপ্রেস করতে পারবে অ্যাজ এ ফ্রেশার হিসাবে? আসলে ইমপ্রেস করার এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সে নিজেকে কিভাবে তৈরি করবে। আচ্ছা, যখন একটা ফ্রেশার ছেলে গার্মেন্টসে আসে, তুমি দেখবা যে যত কঠিন পরিবেশের মধ্যে আসছে সে তত সফল। শুধু গার্মেন্টস না, যে কোনো সেক্টরে। মার্কেটিং এর কথা বলো, একদিনে তো একজন মার্কেটিং ব্যক্তি একদিনে তো তৈরি হয় না। যে ডিভিশনাল ম্যানেজার, সে কি একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয় নাই। তো যেই ছেলেটা গার্মেন্টসে আসলো, ও একটা কালচার থেকে আসছে, একটা ইউনিভার্সিটি থেকে আসছে, সে কোনো দিন পরিশ্রম করে নাই, কমফোর্ট জোনে ছিল, সেই রকম একটা জায়গায় আসছে। এখানে আসার পরে সে কিছু সমস্যার সম্মুখীন হয়। আচ্ছা, কারণ এখানে তো ট্রেডিশনাল কিছু লোকজন আছে। আচ্ছা, এইখানে কি আমি একটু ইন্টারাপ্ট করছি যে এইখানে সবাই কি এমন যে পরিশ্রম করে আসে না? কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়ে তাদের বিভিন্ন ল্যাব থাকে, ক্লাসেস থাকে, মানে 4টা বছর তারাও তো একটা প্রেশারের মাঝখান দিয়ে যায় একাডেমিকটা কাভার করতে। রাইট, মানে সবাই তো এমন না যে একদম পরিশ্রম ছাড়া চলে আসছে বা কোয়ালিটি ছাড়া চলে আসছে। ওকে, বেসিক কী কী কোয়ালিটি আপনি আপনাদের ভাষ্যমতে যারা আর কি একটু ভালো, তারা কী কী কোয়ালিটি অর্জন করে তারপর আপনাদের কাছে আসে আর কি? অ্যাকচুয়ালি একাডেমিক যে সমস্ত কোয়ালিফিকেশন বা কোয়ালিটি নিয়ে তারা আসে, তারা ব্রিলিয়ান্ট, তারা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে, এরপরে যে কোনো একটা প্রেজেন্টেশন ভালোভাবে দিতে পারে, স্মার্ট,
কোঅপারেটিভ, বাট এইগুলোর পরেও তাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে আচ্ছা 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 চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই জন্য আমি যে বিষয়ে কি কি ফেস করতে হয় সেটা আমি বলবো, বাট তার আগে বলবো যে কেন ফেস করে। তুমি যে ইন্ডাস্ট্রিতে আসছো, এখানে কেউ তোমার কি কোনো আত্মীয় স্বজন, তোমার বাবা মা ভাই বোন, কেউ কেউ তোমার কিচ্ছু হয় না। তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই জন্য যারা ফ্রেশার যারা আসলো, এরা কি কি ধরনের সমস্যায় পড়বে, এদেরকে সিনিয়র হেল্প করবে না, যাদের কাছে কাজ শিখতে যাবে কাজ শিখাবে না, বিভিন্ন ধরনের, এবং সহজ একটা বিষয়কে কঠিন করে দিবে, পাজল করে দিবে, করে দিতেই পারে। এই জন্য আমি এদেরকে বলবো যে তোমরা যখন পড়াশোনা করছো, তোমাদের যারা সিনিয়র আছে তাদের সাথে তোমরা যোগাযোগ মেনটেন করো। আচ্ছা তোমাদের সার্কেলটা তোমরা বাড়াও। তোমরা পড়াশোনা অবস্থায় ইন্ডাস্ট্রি ভিজিট করো, ইন্ডাস্ট্রির কালচারগুলো দেখো। আমরা একটা টেক্সটাইলের কোন জায়গাটা জানি, মার্চেন্ডাইজিং, খুব সুন্দর একটা জব ভাবতেছি। তুমি যাও একজন মার্চেন্ডাইজারের সাথে তুমি বন্ধুত্ব করো, তাকে দেখো, তাকে স্টাডি করো। আচ্ছা তুমি নিটিং এর একজন টেক্সটাইল গ্র্যাজুয়েট নিটিং এ জব করছে, তার সাথে তুমি যোগাযোগ করো, তাদের প্ল্যান ভিজিট করো। তুমি ডাইং ফ্যাক্টরিতে যাও, তুমি গার্মেন্টসে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেগুলো তুমি দেখো, গিয়ে তুমি আসলে বিষয়টা বোঝার চেষ্টা করো। আচ্ছা এবং অ্যাডাপ্ট করার চেষ্টা করো যে আমি এটা পারবো। একটা সময় পরে কিন্তু আমার কাছে সবকিছু ধরা দিবে। হ্যাঁ, কিন্তু তোমার কাছে সবকিছু ধরা দিবে, শুরুটা জানি স্মুথ হয়। হ্যাঁ, এই জন্য আগে থেকে এগুলো একটু এগুলো শিখতে হবে। পাশাপাশি আমি যেটা বলবো, প্রেজেন্টেশন স্কিল, আচ্ছা আচ্ছা, এটা বাড়াইতে হবে। কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা কমিউনিকেশন স্কিল বলতে কি বুঝি? কমিউনিকেশন স্কিল বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি এটাই যে ইংলিশে ভালো কথা বলতে পারবে, বাংলায় ভালো কথা বলতে পারবে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে। শুধু বলার নাম কি কমিউনিকেশন? না, আন্ডারস্ট্যান্ডিং এর নাম কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, আমি তোমাকে বুঝাইতে পারতেছি কিনা, আচ্ছা তুমি আমাকে বুঝাইতে পারতেছো কিনা। আচ্ছা, অর্থাৎ দুইজনের মধ্যে মেসেজ আদান প্রদান এটা হইতে হবে। আচ্ছা, যদি এটা হয়, পরস্পর বোঝে, আন্ডারস্ট্যান্ডিংটা হয়, এটা কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশন স্কিল, বর্তমানে তুমি যে সমস্ত ধরো টুলস আছে, অর্থাৎ বর্তমানে তো এআই এর কাজ দিয়ে কাজ খুব সহজ করা যায়, টেকনোলজি, জেনারেল যে বিষয়গুলা, এই বিষয়গুলো কিন্তু তুমি হঠাৎ করে, ধরো একজন টেক্সটাইল গ্র্যাজুয়েট, সে জবের জন্য গেছে, সে মার্চেন্ডাইজিংয়ে জব নেবে বা প্ল্যানিংয়ে জব নেবে। তাকে বলা হয়েছে যে তুমি কি এক্সেল পারো? স্যার কোনো রকম পারি। তুমি কি ওয়ার্ড পারো? আচ্ছা স্যার কোনো রকম পারি। তুমি কি অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই, আচ্ছা, এগুলা? স্যার পাওয়ার বিআইটা কি স্যার? এটা তো কোনোদিন শুনি নাই। তুমি কি চ্যাট জিপিটি বা এগুলা? স্যার এগুলো সম্পর্কে তো আসলে জানি না। তুমি কি ডেটা অ্যানালাইসিস সম্পর্কে কিছু ধারণা আছে? না স্যার এগুলো তো জানি না। এগুলো আমরা ইন্টারভিউতে ফেস করি। এরপরে যখন কোশ্চেন করি তোমার সম্পর্কে কিছু বলো, ইংলিশে বলা তো দূরের কথা, বাংলা পর্যন্ত অনেকে বলতে পারে না। আচ্ছা, তাহলে যে প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল জবের আগে, এগুলো তো বেসিক বিষয়, এগুলো তোমার ইউনিভার্সিটি লেভেলের মধ্যে শেষ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর তোমাদের সার্কেলটাকে বাড়াতে হবে, সার্কেল বাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা, সার্কেল যদি না বাড়ায়, ক্যাম্পাস যদি তুমি না বাড়াইতে পারো, মাস পিপুলের সাথে যদি তোমার যোগাযোগ না হয়, মাস পিপুলের সাথে যদি তুমি মিশতে না পারো, তাহলে তুমি সফল হইতে পারবা না। এক্স্যাক্টলি, গট ইট। এখন ধরেন যে প্রেজেন্টেশন স্কিলের কথা বললেন, আচ্ছা, এখন আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম, এগুলার বাইরে গিয়ে একটু একটা প্রশ্ন করি আপনাকে। বলো। এই যে আপনি প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, তারপরে বিভিন্ন সফটওয়্যার স্কিলের কথা বললেন, অলরাইট।
একটা কিন্তু কনফ্লিক্ট এখনও চলে, যে প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটি। ওকে, সো আপনার কি মনে হয় যে কোন ক্যাটাগরি স্টুডেন্টরা এসে এগুলার বিষয়ের প্রতি স্কিলফুল হয়ে আপনাদের কাছে আসে আর কি? তোমার সাথে আমি এই জায়গায় একটু দ্বিমত। আচ্ছা দ্বিমত কোন জায়গায়, যে পাবলিক না প্রাইভেট, আচ্ছা, তাই না? হ্যাঁ ছোট করে কথা বলছি না। হ্যাঁ আমার পড়াশোনা কি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা গর্বের কোনো বিষয় না। ওই যে ডিরেক্টর হয়েছে নন টেক, সে হতে পারছে না। অর্থাৎ সার্টিফিকেটটা কোনো বিষয় না। আচ্ছা। হ্যাঁ, সার্টিফিকেটটা একটা বিষয়, তোমাকে কাজ দেয়, তুমি জব নিতে যাইবা তখন বলবে, বাট তুমি যখন জবে ঢুকে যাইবা, হ্যাঁ তোমার স্টার্টিংটা হয়তো পাবলিক প্রাইভেটের অনেক অর্গানাইজেশন আছে যেটা তারা এটাকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখে, বাট কেউ তো বসে থাকবে না। কেউ কি বসে থাকবে? আমার দেখা একই সাথে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছে, একই সাথে একদম নর্মালি গ্রামের কোনো একটা জায়গা থেকে পড়াশোনা করছে, সেও কিন্তু তার চেয়ে ভালো পারফর্ম করতেছে। আচ্ছা আচ্ছা, এইটা মূল্যায়নটা প্রাইমারি হয়তো হতে পারে, বাট যখন জবে ঢুকে যাওয়ার পরে এইখানে আসলে সার্টিফিকেটটা ম্যাটার করে না। এখানে ম্যাটার হচ্ছে তার স্কিলটা। আচ্ছা তুমি দেখবা যে যারা সফল হয়েছে, ওয়ার্ল্ডেও যারা সফল হয়েছে, দেখো সার্টিফিকেট নিয়ে কয়জন সফল হয়েছে। ইভেন তারা একাডেমিক যে একটা বাহবার যে বিষয়, তারা ওইটা হাইলাইট করে না যে তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল। ওকে, আর বলছি যেটা টেকনিক্যাল সাবজেক্টে যারা পড়ালেখা করে, ধরেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছে, এই ক্ষেত্রে দেখা গেছে সব পাবলিক ইউনিভার্সিটিতে এই কোর্স প্রোভাইড করছে না, আবার সব প্রাইভেট ইউনিভার্সিটি কোর্সটা প্রোভাইড করছে না। ওকে, এই ক্ষেত্রে আপনারা কীভাবে মূল্যায়ন করেন? অনেক ইন্ডাস্ট্রি আছে এরকম যারা ইউনিভার্সিটি বেসিসে এটা শর্ট করে, যে সিভিগুলো শর্ট করে ইউনিভার্সিটি বেসিসে। হ্যাঁ না, এখন এটা অনেকটা কমে গেছে। আচ্ছা, অনেকটা কমে গেছে। অনেক কোম্পানিতে আমি শুরুর দিকে দেখছি এরকম লিখে দেওয়া হয়তো যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপরে বুটেক্স, এরপরে প্রাইভেটের ভিতরে আহসানুল্লাহ, এরকম কিছু নাম বলে দিত। এখন কিন্তু এটা কমে গেছে। আচ্ছা, এখন তারা অন্যভাবে সেট করছে। আচ্ছা, যে 100 মার্কের একটা পরীক্ষা নিব, টেক্সটাইলে যারা পড়াশোনা করছে তারা অ্যাপ্লাই করবে, যারা সর্বোচ্চ মার্ক পাবে তাদেরকে আমরা নিব। আচ্ছা আচ্ছা, এবং তাদের একটা ভাইবা হবে, ভাইবাতে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে আমরা নিব। মূলত কিন্তু এখন এই পারফরমেন্সের বিষয়টাই মানুষ বেশি দেখে। আমার মনে হয় এটাই বেটার। তাছাড়া এরকম অনেক সময় শোনা যায় যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু লবিং ছাড়া, মানে পরিচিত ইন্ডাস্ট্রিতে পরিচিত ভাই ব্রাদার ছাড়া কিন্তু দেখা গেছে তাদের সিভিটা হয়তো পড়ে দেখা হয় না, এরকম প্রায়শই শোনা যায় আর কি। অ্যাকচুয়ালি আমি যেটা বলি যে যারা টেক্সটাইলে পড়াশোনা করছে এদেরকে কিন্তু ক্ষেত্রটা সম্পর্কে আগে জানতে হবে। আচ্ছা, তুমি কি বলতে পারো যে আসলে কি কি ক্ষেত্র আছে, কোথায় কোথায় কোন 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 ইন্ডাস্ট্রির কোন কোন জায়গায় কোন কোন পজিশনে এই টেক্সটাইলের ছেলেরা কাজ করতে পারে? না, আমার আপনার পাঞ্জাবি উপরে যেটা, এটা আচ্ছা, আমার শার্ট ঠিক আছে? শো কি খারাপ হচ্ছে? আমি শুনছি মনোযোগ দিয়ে। আচ্ছা, ওকে, তো শুরু করবো। কোন কোন খাত আছে, খাত থেকে? হ্যাঁ, দেখো টেক্সটাইলে যারা পড়াশোনা করছে ওরা আসলে জানেই না যে আচ্ছা ওদের কর্মক্ষেত্রগুলো আসলে কোথায় কোথায় আছে। আচ্ছা সে জানেই না কোথায় তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আচ্ছা কোথায় তাকে নক করতে হবে, কোন পোর্টালে ঢুকলে সে পাবে, সে জানে? তারা শুধু জানে গার্মেন্টসে সিভি দিতে হবে অন্য একজনের মাধ্যমে। আচ্ছা, তোমার কথাই মানলাম, তুমি সার্কেলটা তৈরি করো প্রথমত,
তুমি ইউনিভার্সিটিতে পড়ো, কত ব্যাচ তোমার গেছে, তাদের সাথে তুমি যোগাযোগ বাড়াও। আচ্ছা আচ্ছা বিভিন্ন গ্রুপে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপ আছে, তাদের সাথে কানেক্ট হও, তাহলে তো হইল। পাশাপাশি তোমার তো জানতে হবে, তোমাদের জানতে হবে যে আসলে কোন কোন ক্ষেত্রগুলো রয়েছে। আমি কি বলবো? হ্যাঁ, সেই sure, ক্ষেত্রগুলো sure, বলবো? sure, sure. আমাদের ধারণা কি মার্চেন্ডাইজিং ছাড়া আর কোনো সেক্টর নাই, আচ্ছা মানে কিন্তু গার্মেন্টসে তো আরও অনেক জায়গা আছে। আমি যদি গার্মেন্টসের এরিয়াগুলোর কথা প্রথমে হ্যাঁ। বলি, গার্মেন্টস যেখানে কাট টু প্যাক, সেলাই থেকে ফিনিশিং পর্যন্ত করা হয়, এইটুকু সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। আচ্ছা। এইটার সাথে রিলেটেড আরও কী কী ক্ষেত্র থাকতে পারে, তোমার নিটিং ফ্যাক্টরি থাকতে পারে, স্পিনিং ফ্যাক্টরিগুলো থাকতে পারে, ডাইং ফ্যাক্টরিগুলো থাকতে পারে, ওয়াশ থাকতে পারে, প্রিন্টিং ফ্যাক্টরি থাকতে পারে, আচ্ছা আচ্ছা থাকতে পারে। হ্যাঁ পাশাপাশি এটার সাথে জড়িত যেরকম বাইং হাউসগুলো থাকতে পারে, সোর্সিং হাউসগুলো থাকতে পারে, পাশাপাশি হেড অফিসগুলো থাকতে পারে, পাশাপাশি বাংলাদেশে কিছু এনজিও আছে, যে এনজিওগুলো, এটা তোমার কাছে আশ্চর্য লাগতেছে না যে হ্যাঁ এনজিও তো আমি সচরাচর শুনি না, মানে হ্যাঁ কিছু এনজিও আছে যারা গার্মেন্টসের ওয়াটার নিয়ে কাজ করে, ওয়ার্কার এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে। আচ্ছা 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 এইখানে তো যারা টেক্সটাইলে পড়াশোনা করছে, আইএলও মোস্ট প্রবাবলি। আইএলও হচ্ছে শ্রমিকদের একটা সংগঠন, আচ্ছা আচ্ছা তো ওয়ার্ল্ড ওয়াইড আচ্ছা ইন্টারন্যাশনাল, বাট বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান আছে। ইউসেফ আচ্ছা। বাংলাদেশে একটা আছে, ওরা ট্রেনিং প্রোভাইড করে। আচ্ছা এরপরে হচ্ছে রাজেশ ভেদা কনসালটেন্ট একটা প্রতিষ্ঠান আছে যারা ট্রেনিং দিয়ে থাকে। বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে, কনসালটেন্সি ফার্ম আছে। আচ্ছা এই যে ক্ষেত্রগুলা, এটা কি জানে যে এই জায়গায় কাজ করা যায়? না না পাশাপাশি এই জায়গাগুলোতে আসলে সেকশনগুলা কি, এটা তো জানা দরকার। এক্স্যাক্টলি। একটা ছেলে গার্মেন্টসে চাকরি নিল, সেখানে সে কি কি পজিশন পেতে পারে, কি কি সেকশন পেতে পারে? মার্চেন্ডাইজিং সেকশন পাইতে পারে, প্ল্যানিং পেতে পারে, হ্যাঁ আই পেতে পারে, প্রোডাকশন পেতে পারে, কোয়ালিটি পেতে পারে, কেয়ার অ্যান্ড স্যাম্পল পেতে পারে, আচ্ছা ওকে সাপ্লাই চেইন পেতে পারে। আচ্ছা এইখানে আমি একটা কথা বলি যে ভাইয়া যে বিষয়গুলো কথা বললেন, যে মার্চেন্ডাইজিং, প্ল্যানিং, আই, সাপ্লাই চেন, ওকে, এইগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলতে নিলে শোটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব যে পরবর্তী প্রোগ্রামগুলোতে এই ইন্ডিভিজুয়াল সেক্টরগুলোতে যারা স্পেশালিস্ট তাদেরকে ইনভাইট করার জন্য, রাইট? আচ্ছা, আমি এখানে তোমাকে একটা এক্সাম্পল দিই। আমাদেরকে অনেক সময় অনেকে প্রশ্ন করে, ভাইয়া গার্মেন্টসে এই সেক্টরটা বেশি দামি না এই সেক্টরটা বেশি, মানে এই এই ডিপার্টমেন্টটা বেশি দামি না এই ডিপার্টমেন্টটা বেশি দামি? আচ্ছা, মানে মার্চেন্ডাইজিং বেটার নাকি আই বেটার আর প্ল্যানিং বেটার? হ্যাঁ, তো তো এক একটার ভ্যালু আছে, বাট সাধারণভাবে যদি আমি বলি, তুমি দেখবা যে বাজারে যখন কেউ দোকান চালায়, পানের দোকান, ধরো পানের দোকান, আমি গাজীপুরে এক জায়গায় দেখছি একটা পানের দোকান, সেখানে পান খাওয়ার জন্য মানুষ সিরিয়াল দিয়ে পান খাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার আসলে দিনে ইনকাম কত? হ্যাঁ, তো বললো আমি দিনে 10 থেকে 12 হাজার টাকা সেল, মানে আমার মুনাফা থাকে। দিনে 10 থেকে 12 হাজার টাকা, 12 হাজার টাকা মুনাফা মুনাফা থাকে। আচ্ছা, সে পান বানায় বিক্রি করে। আচ্ছা, তাহলে মান্থলি আসতেছে 3 লাখ। 3 লাখ টাকা মুনাফাই থাকে এটা। আচ্ছা আচ্ছা ওই বাজারে কি পানের দোকান নাই? আচ্ছা, পানের দোকান তো অবশ্যই আছে। তো ও পান বানানোর দক্ষতাটা অর্জন করছে, তাই না? তুমি দেখো একটা গার্মেন্টসে একই সাথে 10টা ছেলে জয়েন করে, লিডার হয় কয়জন? লিডার তো থাকে একজন। লিডার একজন হয়, সে তো ওইটার মধ্যে থেকে নিজেকে তৈরি করছে, ক্রিয়েট করছে। তো অ্যাকচুয়ালি মানে সেক্টর, সেকশন, ডিপার্টমেন্ট
নট ম্যাটার। আচ্ছা ম্যাটার হচ্ছে নিজেকে ক্রিয়েট করা। আচ্ছা। যেখানেই একজনের ওপেনিং যেখানেই হোক, তুমি ইচ্ছা করলেই তোমার ওপেনিংটা করে নিতে পারবে না। মানে একজন চিন্তা করছিল ইঞ্জিনিয়ার হবে, সে ইঞ্জিনিয়ার হতে পারে নাই। হ্যাঁ। সে চেষ্টা করছিল ডক্টর হবে, সে ডক্টর হতে পারে নাই। কিন্তু তার চেয়ে ভালো কিছু হয়েছে। আচ্ছা, আমি কি হইতাম? আমার চিন্তা ভাবনা কি ছিল? আপনার তো এটা প্ল্যানিং ছিল না, আপনি যখন ফিলোসফিতে পরবর্তীতে আমার প্ল্যানিংটা কর্মক্ষেত্রে আসার পরে যখন আমি দেখছি যে এখানে আমাকে টিকে থাকতে হলে, এখানে আমাকে ডেভেলপ করতে হলে, আমাকে প্ল্যান ওয়াইজ স্টেপ ওয়াইজ আমাকে আগাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো Got it. প্রত্যেকটা ডিপার্টমেন্টই গুরুত্বপূর্ণ। আচ্ছা। সো ফাইনালি যে একটা কথা বলবো যে আপনার যারা টেক্সটাইলে পড়তে আসছে বা পড়ালেখা করছে, বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবাই পড়ালেখা করছে, যে আপনাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর যারা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, সো আপনাদের এই সেক্টরে, গার্মেন্টস সেক্টরে তাদের কি কি অপরচুনিটিস আছে? মানে তারাও কি চাইলে গুড কোশ্চেন, গুড। আছে কিনা? এই কোশ্চেনটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যে জায়গায় মানে সকল ধরনের লোকের জায়গা আছে। আচ্ছা, আমি যদি বলি মানে কি নাই, ইকো ফ্রেন্ডলি, তোমরা তো জানো, হ্যাঁ। এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। তো গার্মেন্টসেই তো মানে সবচেয়ে বেশি পাওয়ার ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি ইলেকট্রিসিটির কথা বলছি। সবচেয়ে বেশি মেশিনারি ব্যবহৃত হয়। তুমি চিন্তা করতে পারো যে একটা ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে 3,000 লোক কাজ করে, ছোট্ট একটা এরিয়ার মধ্যে 5,000 লোক কাজ করে, ছোট্ট একটা এরিয়ার মধ্যে 10,000 লোক কাজ করে। এদের আসলে ক্ষেত্রগুলা কি, জায়গাটা কি? আচ্ছা, দেখো, একটা প্রতিষ্ঠান, এই যে আমার বডিটা দেখতেছো না, এই আমার এই বডিটা যদি একটা অর্গানাইজেশন হয়, তাহলে মাথা একটা পার্ট, হাত একটা পার্ট, পা একটা পার্ট। একটা প্রতিষ্ঠানে এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে এক একটা অঙ্গ। তুমি কোনোটাকেই বাদ দিতে পারবে না। তো সেই অঙ্গগুলা কি কি? দেখো, ইউটিলিটি সেকশানে, সেখানে ম্যান্ডেটরি কি? ইউটিলিটি সেকশানে, ইউটিলিটিতে ম্যান্ডেটরি হচ্ছে যে ইঞ্জিনিয়ার থাকতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে, আচ্ছা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে, আচ্ছা, সার্টিফাইড বয়লার অপারেটর, জেনারেটর অপারেটর, এগুলো থাকতে হবে। তো এখানে তো গার্মেন্টস তো হেল্প করতেছে দেশকে। তুমি যদি এরপরে আসো এমবিবিএস ডাক্তার, আচ্ছা, 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 একটা ফ্যাক্টরির জন্য ছোট 1,000 ম্যান পাওয়ার আছে, সেইখানে আমার মিনিমাম 3টা স্টাফ লাগে। স্টাফ মানে কি? এমবিবিএস ডক্টর, একজন এমবিবিএস ডক্টর লাগবে ফুল টাইম, হ্যাঁ, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগবে ফুল টাইম, একজন নার্স লাগবে ফুল টাইম, একজন আয়া লাগবে ফুল টাইম। মানে কি আপনার গার্মেন্টসে এমবিবিএস ডক্টরদের জন্য কি স্কোপ আছে? স্কোপ আছে। আচ্ছা, আচ্ছা, ভেরি আচ্ছা, নাইস। এরপরে যদি বলি আইটি, আচ্ছা, গার্মেন্টসে বর্তমানে সেই ট্রেডিশনাল সিস্টেমের মধ্য থেকে বের হয়ে আসছে। আচ্ছা, আচ্ছা, ইআরপি বা এখানে সফটওয়্যার ব্যবহার করা হয়। এখানে সফটওয়্যারের মাধ্যমে একটা ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়াল কি ঢুকলো এবং শিপমেন্ট পর্যন্ত কি আউটপুট হলো, সকল হিসাব থাকে। আচ্ছা, তো এইটা মনিটরিংয়ের জন্য আইটির লোক লাগে, আচ্ছা, কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগে। আচ্ছা, 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 হ্যাঁ, করে তার মানে এখানে সিএসসি যারা আছে তো তারাও কিন্তু ইনভলভ হতে পারেন আর কি। কেন বলছি এটা? কারণ দেশে কিন্তু সিএসসি থেকে যারা পড়ালেখা করে অপরচুনিটিস, অনেকে বলে দেশে অপরচুনিটিস। আচ্ছা, এখানে আর একটু অ্যাড করি, হেড অফিসগুলোতে যাদের 4টা 5টা 6টা ফ্যাক্টরি আছে, তাদের আইটিটা কিন্তু অনেক স্ট্রং। আচ্ছা, তাদের আইটিটা অনেক স্ট্রং। একটা ফ্যাক্টরি থাকলে সেটা ভিন্ন, 7-8টা 10টা ফ্যাক্টরি থাকলে সেন্ট্রাল হেড থাকে, এটার জিএমও থাকে, আচ্ছা, ডিজিএমও থাকে, ম্যানেজার থাকে, আচ্ছা, যারা
এমআইএস বা সফটওয়্যার এগুলা মনিটরিং করে থাকে। আচ্ছা, বুঝতে পারছি। এখন তো তাদের বিশেষ করে আরেকটা কথা বলি যে মেয়েরা যারা সিএসসিতে পড়ালেখা করছে আর এমআইএসে পড়ালেখা করছে, এই হেড অফিসগুলোতে আইটি সেক্টরে তাদের জব এনভায়রনমেন্টটা কেমন আর কি? নাইস এনভায়রনমেন্ট। আমি যতটুকু দেখছি, আমি যে কয়েকটা ফ্যাক্টরিতে জব করছি, কর্পোরেটে প্রত্যেকটা ফ্যাক্টরিতেই আইটির লোক থাকে এবং আইটি বা এমআইএসের লোক থাকে এবং সেখানে মেয়েরাও খুব ভালোভাবে জব করতে পারে। আচ্ছা, এই টেক্সটাইলে যেরকম মেয়েরা জব করতেছে, ফ্যাক্টরিতেও জব করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা কাজ করে, মার্চেন্ডাইজিংয়ে যারা কাজ করে, প্ল্যানিং আইতেও ফ্লোর ম্যানেজমেন্টের সাথে মেয়েরা এখন কাজ করে। আচ্ছা, তো এটা কোনো এটা ভালো, তাদের জন্য অপরচুনিটি। আচ্ছা, মানে অনেক আগে শোনা যেত যে হ্যারাসমেন্টের যে বিষয়টা, সো এখন এই ইস্যুটা থেকে গার্মেন্টস অনেক আগে বের হয়ে আসছে, অনেক আগে। আচ্ছা 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 আচ্ছা, এবং আমি যদি বলি তোমাকে যে গার্মেন্টসের মধ্যে যে এনভায়রনমেন্টটা ভিজিট করো, এই জন্য আমি বলি মানুষকে যে গার্মেন্টসটা ভিজিট করেন। আচ্ছা, আমার ওয়ার্কার এমপ্লয়ীদের একটা কথা বলি, ইলেকট্রিসিটি একটা সময় এখন খুব ভালো থাকে, একটা সময় কিন্তু ইলেকট্রিসিটি খুব আপ ডাউন করতো। হ্যাঁ, তো আমাদের ওয়ার্কারদের ছুটি দিলে তারা বাসায় যাইতে চাইতো না। ও আচ্ছা আচ্ছা, কেন বাসায় যাইতে চাইতো না? আমাদের ফ্যাক্টরিতে ডাইনিংয়ের যে ফ্যাসিলিটি, হ্যাঁ, বসার যে ফ্যাসিলিটি, ওয়াশরুমের যে ফ্যাসিলিটি এবং সার্বক্ষণিক যে বৈদ্যুতিক যে সুবিধা, এটা তো সে বাসায় পাচ্ছে না। আচ্ছা, সে বলে আমি যদি আরও বেশিক্ষণ থাকতে পারতাম। আচ্ছা আচ্ছা, আর হ্যারাসমেন্টের বিষয়টা এই জন্য গার্মেন্টস অনেক ডেভেলপ হয়েছে। একটা সময় টাইম কিপার দিয়ে ফ্যাক্টরি চালাইতো, এরপরে এইচআর অ্যাডমিন, এরপরে এখন এইচআরডি, এরপরে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এরপরে এখন আবার স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, তো একটা স্টেপের মধ্য দিয়ে গার্মেন্টস অনেকটা না, মানে এখন আর হ্যারাসমেন্টের ইস্যু ওইভাবে গার্মেন্টসে না। আচ্ছা, এখন ভাই যে আরেকটা যারা ধরেন যে একটা কথার প্রচলন আছে যে যদি বাংলাদেশে একটা ছোট ইট বা পাটকেল যেটাকে বলে উপরের দিকে যে থ্রো করা হয়, পাটকেলটা এসে হয় বিবিএ স্টুডেন্টের মাথায় পড়বে অথবা সিএসসি স্টুডেন্টের মাথায় পড়বে, কারণ তারা জবের স্কোপ ওই রকম খুঁজে পাচ্ছে না। অনেকে এখন মেজরিটি সিএসসি আর বিবিএ ফ্রিক। তার মানে বিবিএদের জন্য কী কী অপরচুনিটি আছে আপনাদের গার্মেন্টসে? বলি, আমি তো বলছি শুরু থেকে বলে আসছি যে গার্মেন্টস এমন একটা জায়গা, টেক্সটাইল এমন একটা জায়গা, সকল ধরনের লোকদের জন্য এখানে জায়গা আছে। এক্সাম্পলটা আবারও দিতে হয়, আমার জায়গা যদি টেক্সটাইলে হয়ে থাকে, হ্যাঁ, আমার চেয়ে তো আমি তো এমবিএ করলাম এই লাস্ট 2023 সালে এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো বিবিএ যারা পড়াশোনা করছে, এদের কমিউনিকেশন স্কিলটা কি ওই মফস্বল থেকে যে একটা কলেজ থেকে ডিগ্রি পাস করছে তাদের চেয়ে কি কম? না, বরঞ্চ বেটার হওয়ার কথা। এবং ওইসব কলেজের কথাও বলবো। হ্যাঁ, তো বিবিএ এমবিএ করে জেনারেল পড়াশোনা করে অনেক স্কোপ আছে। স্কোপগুলো কী কী আমি বলি, অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ জব করতে চায়, আমি যখন অ্যাডমিনিস্ট্রেশনে জব নেই তো আমাকে একজন বলছিল যে মামুন তুমি তো অ্যাডমিনিস্ট্রেশনে জব নিচ্ছ, ওই সকালে একটা চা খাইতে পারবা, দুপুরে একটা খাওয়ার পরে চা খাইতে পারবা, একটা টোস্ট বিস্কুট বিকেলে পাইবা, এর চেয়ে বেশি কিছু সম্ভব না, মানে কালারফুল কিছু কোনো দিন পড়তে পারবা। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে মনে হয় আসলে এটা না। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের শো প্রায় শেষের দিকে আর কি। সো আপনার কাছে একটা জিনিস জানতে চাও যে অনেকের তো নেটওয়ার্ক থাকে না, অনেকে বুঝে না, ওকে, তার মানে কি তারা পিছিয়ে থাকবে? বিষয়টা তাও না। সো যারা ফ্রেশার যারা আছে, হ্যাঁ, আপকামিং যারা ফ্রেশার, যারা টেক্সটাইলে পড়ালেখা করেছে বা বিবিএতে বা সিএসসিতে, যদি গার্মেন্টস সেক্টরে নিজেকে ইনভলভ করতে চায়, সো আপনি ব্যক্তিগতভাবে আপনি তাদেরকে কতটুকু হেল্প করতে পারেন আপনার জায়গা থেকে আর কি? না, আমি হেল্প করতে পারি এবং হেল্প করি।
আচ্ছা কন্টিনিউয়াস করি। আচ্ছা আমি বিভিন্ন সময় ইন্টার্নের ব্যবস্থা করে দেই আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায়, আমার প্রতিষ্ঠান ছাড়াও আচ্ছা বিভিন্ন জায়গায় রেফারেন্স দিয়ে চাকরিরও ব্যবস্থা করে দিয়ে আচ্ছা থাকি। আচ্ছা ওকে এরপরে ট্রেনিং দিয়ে থাকি, নিজেও আমার একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আমি ট্রেনিং দিয়ে আচ্ছা। থাকি, হিউম্যান ক্যাপিটাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ। আচ্ছা আচ্ছা তো সেখানেও আমি ট্রেনিং দিয়ে থাকি। আচ্ছা এই এবং এই যে আজকের যে পডকাস্টটা, হ্যাঁ তো এটাও আমার একটা সহযোগিতার অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা কিন্তু ভালো একটা পয়েন্ট যে এই পডকাস্ট দেখে যারা ভাইয়ার কাছে যদি কখনো কোনো অবশ্যই। হেল্পের জন্য যায়, আশা রাখি ভাইয়া তার জায়গা থেকে ট্রাই করবে নাকি? হ্যাঁ, ট্রাই করব। আচ্ছা। আর আমার এটা কি শেষের দিকে চলে আসছি আমরা? না, আপনি বলতে পারেন। আচ্ছা, আমি যারা ফ্রেশার, সেটা নট টেক্সটাইল, যত ধরনের ফ্রেশার আছে সবাইকে আমি বলবো যে আপনারা হচ্ছে আপনাদের ব্যক্তিগত স্কিল যেটা আছে, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এরপরে কম্পিউটার স্কিল, বিভিন্ন সফটওয়্যার স্কিল, যত ধরনের স্কিল আছে এগুলো আপনারা আয়ত্ত করেন। আপনারা গার্মেন্টসে যদি জব করতে চান, গার্মেন্টস পরিচিত অনেক লোক আছে, তাদের মাধ্যমে গার্মেন্টস ভিজিট করেন, গার্মেন্টসগুলো দেখেন কেমন, নেটওয়ার্ক তৈরি করেন। নেটওয়ার্কটা কিন্তু শুধু ঘরে বসে থাকলে নেটওয়ার্ক তৈরি হবে না। আচ্ছা আপনি ঈদের সময় বাড়ি যাচ্ছেন, আপনার বাড়ির আশেপাশে অনেকেই কর্মজীবী অনেকেই থাকে, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করেন। কাকে দিয়ে কখন আপনার চাকরি হবে বলা যায় না। আচ্ছা আমার কিন্তু এমনও চাকরি হয়েছে, আমি একটা সিকিউরিটি গার্ড, তার মাধ্যমে কিন্তু আমি একটা এক্সিকিউটিভ লেভেলের জব আমি নিয়েছিলাম। ঠিক ইন্টারেস্টিং। আছে, তো কমিউনিকেশন করেন, কাকে কখন কাজে লাগবে। আপনি যাকে নিয়ে চিন্তা করতেছেন যে আমার একটা মামা আছে বা আমার একটা খালু আছে, ও আমাকে চাকরি দিবে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। তার সেরকম সুযোগ আমরা অনেকে ভুল বুঝে থাকি যে আমার মামা আমাকে একটা চাকরি দিল না, আমার ভাই আমাকে একটা চাকরি দিল না। আসলে বিষয়টা কিন্তু এমন না, সে তার অপরচুনিটি নাই। তাহলে কি আপনার অপরচুনিটি শেষ? না, না আপনার অপরচুনিটি শেষ না। আপনার সার্কেলটা এত বড় করেন। আপনার যে কাজের যে বুয়া আছে, কাজের বুয়ার ছেলে দেখবেন একটা অফিসে চাকরি করে, কাজের বুয়া গিয়ে বলতে পারে যে আচ্ছা এই আমার এই আমি যে মেসেজ কাজ করি সেখানে একটা ছেলে আছে খুব ভালো, দেখিস তো তোদের অফিসে কোনো লোক নেই কিনা। আচ্ছা আচ্ছা মানে আমি বলবো যে নেটওয়ার্কিংটা বাড়াতে, আচ্ছা পাশাপাশি বিভিন্ন গেমস, যারা খেলাধুলা করে এদের কিন্তু কর্মক্ষেত্রে মানে বিশাল একটা অপরচুনিটি। আচ্ছা সেটা হলো যে সে এমডি, ডিরেক্টর এদের সাথে খেলাধুলা করতে পারে। এইটা কিন্তু একটা পারফরমেন্সের একটা অংশ। আচ্ছা ঠিক আছে, এবং পাবলিক স্পিকিং এটা তো আরো বড় একটা বিষয়। আচ্ছা আরেকটা বিষয় বলবো যে আপনি আসলে কি হতে চান, নিজেকে কি সৃষ্টি করতে চান, আপনি কোথায় নিজেকে নিয়ে যেতে চান, প্রথমে স্বপ্ন দেখেন। আচ্ছা তো স্বপ্ন তো সেটাই যেটা আপনাকে ফিল আপ করার জন্য কাজ করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু আসলে হবে না, জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। তো আপনি স্বপ্ন দেখেন যে আমি এই জায়গায় পৌঁছাইতে চাই, আমি এটা হতে চাই। এখন স্বপ্ন দেখলেই না স্বপ্ন পূরণ হবে। রাইট। যখন আপনি স্বপ্ন দেখবেন, আপনাকে স্বপ্ন নিয়ে অনেকে হাসবে। আচ্ছা হ্যাঁ, আপনি এত বড় স্বপ্ন দেখেন, যে স্বপ্ন নিয়ে মানুষ হাসুক, যখন আপনি স্বপ্নে সফল হবেন তখন ওই লোকগুলো আপনার সাথে বাহবা দিবে। রাইট রাইট রাইট। আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। এখন স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, সেই অনুযায়ী কাজও করতে হবে। সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে। আচ্ছা আচ্ছা আপনি পরিকল্পনা সাজালেন, সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে। কাজ করার পরে আপনাকে পর্যালোচনা করতে হবে, আচ্ছা অ্যাসেসমেন্ট করতে হবে, ইনভেন্টরি করতে হবে আচ্ছা যে আমি কোথায় কোথায় ফেল করলাম, আচ্ছা এবং আপনাকে আবার এগিয়ে যেতে হবে। থেমে যাওয়ার কোনো অপশন নাই। এই পৃথিবীতে আসছি, আবার চলে যাব।
বাবা মা আছে, থাকবে না, ওয়াইফ আছে, সন্তান আছে, সবাইকে দেখাশোনা করতে হবে। আপনি ছেলে হন আর মেয়ে হন, আপনার ফ্যামিলিকে দেখতে হবে। যখন আপনি ফ্যামিলিকে দেখবেন, সমাজকে দেখতে যাবেন, অবশ্যই আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রাইট। আর এই পৃথিবীতে নিজেকেই নিজের ভালোবাসা শিখতে হবে। আচ্ছা। দেখেন, একটা লোক কী করে, যখন অফিসে আসে, খুব তাড়াহুড়া করে অফিসে আসে, ছেলের জন্য, বউয়ের জন্য, ওয়াইফের জন্য, বাবা মার জন্য সে অনেক কিছু করতেছে, সারা দিনটা ব্যয় করতেছে, কিন্তু দেখেন সে 10টা মিনিট বেশি নিয়ে সে গোসল করতে পারতেছে না, কারণ তার সেই সময়টা নাই। মানে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের জন্য সে সময়টা থাকে না আর কি। সুন্দর করে আয়না দেখে মাথায় চিরুনি করবে, সেই সময়টা তার নাই। সে ঠিকমতো ওষুধ খাবে মনে করে, সেই সময়টা তার নাই। কিন্তু সেই মানুষটাই যখন পড়ে যাবে, তখন আপনার ফ্যামিলিটাই পড়ে যাবে। তো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার পরে পরিকল্পনা নিয়ে আমাদেরকে আগায় যেতে হবে। যদি পরিকল্পনা নিয়ে আমরা না আগাই, ব্যর্থতা আসবে। জীবন মানেই ব্যর্থতা। ব্যর্থতা একটা পার্ট, জীবনের একটা পার্ট। তো সেই পার্টগুলোকে অস্বীকার করার তো কোনো কিছু নেই। রাইট। এই যে আমি ফেসবুকের যিনি ওনার, ওকে, তো উনি একটা কথা বলছে যে আমি ফেসবুক তো আমি ফার্স্ট সফটওয়্যার না আর ওয়েবসাইট না যেটা আমি ফার্স্ট বিল্ড করছি, এর আগে আরও 4-5-6টা সফটওয়্যার আমি বিল্ড করছি, রাইট? সবগুলাই তো সাকসেস হয় নাই। সো ফাইনালি আমার ফেসবুকটা কিন্তু সবার মাঝে এত জনপ্রিয়তা অর্জন করছে। তো ব্যর্থতা আসলে এরকমই, যে ব্যর্থতা হচ্ছে নতুন করে আরম্ভ হওয়ার আর একটা স্কোপ তৈরি হওয়া। যদি বারবার ফেল না হতাম, হয়তো সফল হতেই পারতাম না। এক্স্যাক্টলি। এই যে আপনার দীর্ঘ সময়ের যে জার্নিটা, সেই 6,000 টাকা স্যালারি থেকে শুরু করে আল্লাহ তাআলা আজকে আপনাকে এই পজিশনে নিয়ে আসছেন। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে এক সময় ম্যানেজ করে আমাদের স্টুডিওতে আসার জন্য। সো আশা রাখছি আজকের পডকাস্টটা অনেকেরই উপকারে আসবে। সো পরবর্তীতে চেষ্টা করব এইরকম কিছু সাকসেসফুল ব্যক্তিত্বকে আমাদের শোতে আনার জন্য। আশা করছি সবসময় আমাদের এই পডকাস্ট আর শোতে আপনাদেরকে পাশে পাবো। ধন্যবাদ সবাইকে।